আজকে গণ অধিকার পরিষদের উদ্যোগে আজকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যদিও সকালের প্রোগ্রাম আমরা এর আগে কখনো এত আগে শুরু করি নাই, 11টার আগে, আজকে অনেক আগে শুরু হয়েছে। কারণ আপনারা জানেন একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সভা চলছে। যদিও গতকালকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে জাতীয় ঐক্যমত্যের কমিটির মতবিনিময় ছিল বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানেও আমরা বলে এসেছি যে কার্যত আসলে সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রথম দফায় লিখিত প্রস্তাব দিয়েছে প্রত্যেকটি কমিশনের প্রেরিত চিঠির আলোকে। দ্বিতীয়ত, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব কম্পাইল করে 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে তারা যে স্প্রেডশিট আকারে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে, সেটি নিয়েও একাধিকবার বৈঠক হয়েছে। তো আজকের বৈঠকে আসলে কোনো দলেরই বোধহয় নতুন করে আর খুব বেশি কিছু বলার নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে ইতিমধ্যেই যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গেছে, সেগুলো বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে সেইটি নিয়ে আলোচনা করা দরকার। আমাদের সিনিয়র রাজনীতিবিদ মান্না ভাই কিন্তু অত্যন্ত একটি তিক্ত সত্য কথা বলেছেন, যেটি অনেকেই বলেন নাই। এই যে গতবারের মতো যে পঞ্চমবার, মানে হচ্ছে 4বার কিন্তু 5বার হবে, 5বার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আশান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা, শীর্ষ নেতৃবৃন্দ, সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে। নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছে, বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন, 2-3 মিনিট 2.5 মিনিটের বক্তব্যে কারো থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই 5টা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে, এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই। বিশেষ করে বলতে গেলে গত 6 মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাক খাচ্ছে। সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে, যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। যদিও তার ভাষণে প্রথমে ছিল ডিসেম্বর, পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন। প্রথমে আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম, ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। তার আগে সেনাপ্রধানও বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন। সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম। সেখান থেকে জুনে আসলো কেন, এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম, ভ্যাপসা গরম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবেন। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। জুনের কথা, জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায়, তাহলে জুনেও নির্বাচন সম্ভব না। তার মধ্যে আবার রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না। তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই। তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে। ধরেন যদি প্লাস মাইনাস 1 মাসও যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু 6 মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নেই। এখন আমাদের আন্দোলনকারী ছাত্র, যুবক, তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক, বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে, গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় 1.5 শতাধিকের উপরে পথ শিশু মারা গিয়েছেন। তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই। কিংবা আমরা যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল,
সেখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে, সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায়। সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়াও এই বিষয়টা চিরতরে জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসোলিনির পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি। তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত পাওয়া গেল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। কিন্তু আমরা বারবার বলছি যে গত 9 মাসে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কিংবা তার সহযোগী, এই ফ্যাসিবাদের সহযোগী যারা ছিল তাদের 900 জনকে, উল্লেখযোগ্য 900 জনকে কি গ্রেপ্তার করা হয়েছে, বরং একে একে সবাইকে নিরাপদে দেশ ত্যাগে টাকাকে ডলারে কনভার্ট করে, বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাইরে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের পরামর্শে সুপারিশে কাউকে কাউকে জামিন দেওয়া হয়েছে। ছাত্র নেতৃবৃন্দ, আমাদের ভাইয়েরা, আমাদের সহকর্মীরা হয়তো বুঝে কিংবা না বুঝে আবেগে বলছে, কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আওয়ামী লীগের যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, এর সাথে তো 2 জন উপদেষ্টা জড়িত। এটা শুধু সেনাবাহিনীর বক্তব্য না, যদি সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা আমরা জানি না। তো এই রিফাইন্ড আওয়ামী লীগ তো তাহলে সরকারও চাচ্ছে, যেই কারণেই তো কয়েকজনকে রিফাইন্ড হিসেবে উপস্থাপন করার জন্য এখনো গ্রেপ্তারে বাইরে রাখা হয়েছে, জামিন দেওয়া হয়েছে, এবং এই বিষয়টা আলাপ আলোচনা চলছে। তারাই বলছে যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তাদের 15 থেকে 20% ভোট আছে, আপনারা কি চাইলে এটা সম্ভব? এটা উপদেষ্টাদেরও কারো কারো বক্তব্য। তো তাহলে এই যে একদিকে ধরেন আমাদের বিপ্লবী ছাত্ররা খুব স্পিডের সাথে কথা বলছে, আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপোষ করবো না, কিন্তু এই সরকারের লোকেরাও তো আওয়ামী লীগের সাথে একটা দফা করে একটা সমঝোতা করার প্রক্রিয়া চালিয়েছে বা চালাচ্ছে। সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থ ভাই যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এরকমের 4-5 জন মানুষকে আপনারা নেন। আজকে আপনারা দেখেন যে এই উপদেষ্টা পরিষদ বিনয়ের সাথে, উইথ ডিউ রেসপেক্ট, তাদের প্রফেশনাল জায়গায় তাদের পাণ্ডিত্য আছে, আমরা সম্মান করি। 5টা লোক দেখাইতে পারবেন যারা রাজনৈতিকভাবে ভালো একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটির তাদের আছে, রাজনৈতিক দলগুলোর সাথে, সরকারের সাথে একটা সংযোগ তৈরি করে, একটা সমন্বয় করে এই সংস্কার, বিচার এবং নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। বরঞ্চ সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন, নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, যেটা পার্থ ভাই বলেছেন। অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন। আমাদেরকে তো এর আগেও 4 বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা BBC, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে। এই যে কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম। এবং আজকে আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, এত সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে বাংলাদেশের
ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। এই ছক বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে। বন্দরের কথা বলেছে, এরকম আরো অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না, যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বর নির্বাচন চাই। এবং গতকালকের মিটিংও দেখেছেন, এখন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে যে নিউজটি এসেছিল জাপান থেকে যে একটি মাত্র দল নির্বাচন চায়, কিন্তু গতকালকে আপনারা শুনেছেন 26 দলের বক্তব্যের মধ্যে 23 দলই ডিসেম্বর এবং তার আগে নির্বাচন চায়। এর আগের কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাস ইলেকশন করেছে। এখন বন্ধুগণ, এই বিষয়টা তো আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের প্রতি একজন মহাচ্ছন্ন ব্যক্তি। এই রুমেই আমরা পেশাজীবী অধিকার পরিষদের ব্যানারে তাকে যখন বিচারিক হয়রানি করা হয়, সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস, এই শিরোনামে আলোচনার সেমিনার করেছে। শহীদুল আলম ভাই ছিল, লতিফ মাসুম সাহেব ছিল, শারমিন মুর্শিদ আজকে উপদেষ্টা উনি ছিলেন, অনেকে ছিলেন। কিংবা ওনাকে যখন হেনস্থা করা হয়, আমরা তার প্রতিবাদ করেছি, মশাল মিছিল করেছি, কারণ তিনি একজন সম্মানিত নাগরিক। তার প্রতি সম্মানে কিন্তু আমাদের বিন্দুমাত্র কমতি নেই, কিন্তু রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এখন আর আসলে আমরা বিশেষ করে তার সরকারকে দীর্ঘায়িত করার পক্ষে আমরা থাকতে পারছি না। সেক্ষেত্রে আমরা মনে করি এই যে বাজেট দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, এখন বাজেট নিয়ে কী বলবো, এটি রাজনৈতিক সরকার, তারা তো ওইভাবে তাদের যে দুর্বল অবস্থা, তাদের যে ভঙ্গুর অর্থনীতি, তারা চাইলেও ভালো বাজেট দিতে পারবে না। তবে সবচেয়ে আমি মনে করি যে এই সরকারের কমিটমেন্টের বিপরীত, যে আমরা বারবার যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছি, সেই দুর্নীতি কি এই বাজেটেও বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করা হচ্ছে কালো টাকা সাদা করার মাধ্যমে। এই যে একটা বিপুল জনগোষ্ঠী তারা লড়াই সংগ্রাম করলো, এই তরুণদের ক্ষোভটা কোথা থেকে উদ্ধৃত হয়েছিল? কোটার থেকে। সরকারি চাকরিতে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, সরকারি চাকরিতে সর্বসাকুল্যে পদ আছে 26 লাখ, এখন শূন্য পদ আছে প্রায় 5 লাখের মতো। বেকার তরুণ জনগোষ্ঠী আছে প্রায় 42 লক্ষ, শিক্ষিত বেকার 42 লক্ষ। সরকারি চাকরি 5 লাখ গেলেও তো আরও 35 লক্ষ 37 লক্ষ থাকবে। তো এই যে উচ্চশিক্ষিত তরুণ, তারপরে আরও যে আপনার 1.25 কোটি তরুণ রয়েছে যারা আইএলওর ভাষামতি যে সপ্তাহে 1 ঘন্টাও কাজ করে না, যাদের বয়স 15 থেকে 29 বছরের, এই তরুণদের জন্য এই অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের বিপ্লব পরবর্তী সরকারের বাজেটে সেরকম কোনো দিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি, লালাভাই যেটা বলেছেন শিল্পায়ন, কিংবা আমাদের এই সরকারের আরেকটা বিষয় দেখেন, সবচেয়ে বাংলাদেশের অস্তিত্বের জায়গা এগ্রিকালচার বেস কান্ট্রি, কৃষি উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন হোম মিনিস্টারকে। এই রকমের একটা পরিস্থিতিতে হোম সামলানোই তো তার জন্য কঠিন, তারে দিয়ে রাখছেন আবার কৃষি দায়িত্ব। কোনো ফাংশনেবল ওইভাবে কিছু দেখছি না। আরও মিনিস্ট্রি উঠতেছে, হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম। এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? তো এই যে আমাদের কয়েকজন ছাত্র উপদেষ্টার কথা বলা হয়েছে ইতিমধ্যেই পত্রপত্রিকায়, এইটা বললে আমরা লজ্জিত হই, কারণ আমরা একসাথে সমসাময়িক সময় রাজনীতি করেছিলাম। শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নের 400 কোটি টাকার দুর্নীতির গল্প আপনারা জানেন। আর আমাদের একজন ছাত্র উপদেষ্টার পিয়ন 311 কোটি টাকার দুর্নীতির খবর গণমাধ্যমে এসেছে, দুদকের নজরে এসেছে। এই শেখ হাসিনা যেভাবে ব্যাংক লুট করেছে, শেখ হাসিনার লোকেরা যেভাবে বিভিন্ন প্রকল্পের নামে আপনারা বরগুনায় দেখেছেন, প্রকল্প না করেই টাকা উঠিয়ে নিয়েছেন। তার নামও মহারাজ, কাজও করেছেন মহারাজের মতো, এমপি ছিলেন আওয়ামী লীগের। তো আজকে নগদের মতো একটা প্রতিষ্ঠান থেকে আমরা দেখলাম 150 কোটি টাকা গায়েবের কতগুলো সংবাদ পত্রপত্রিকা আসলো, এবং মিডিয়া আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কন্ট্রোল ছিল, এখনো মিডিয়া অনেকখানি কন্ট্রোল। সেই নগদের নিউজ সব মিডিয়া আবার রিমুভ করে দিতে বাধ্য হচ্ছে, বা যারা নিউজ করছে তাদেরকে নানানভাবে হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। এমনকি মিডিয়াতে হুদাভাই বলেছেন, হুদাভাই আছেন, যে এসব যারা এই ফাউল কথা হচ্ছে বলে, যা পারে না সেটাও বলে, সিনিয়র নেতৃবৃন্দ কেন টকশোতে জানো, হুদাভাই বলেছেন
টকশোতে তো হাউসগুলোতে লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের আমলে আগে লিস্ট পাঠাতো যে আসিফ নজরুল, নুরুল কবির, ভিপি নূর এরকম কিছু ব্যক্তি, তাদেরকে ডাকা যাবে না। আর এখন লিস্ট পাঠানো হচ্ছে অমুককে ডাকতে হবে। তাহলে এই গণ অভ্যুত্থান পরবর্তী মিডিয়ার স্বাধীনতাটা কোথায়? এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি মিডিয়াকে টুটি চেপে ধরা হয়, নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা হয়, আওয়ামী লীগের শীর্ষ ব্যবসায়ী, লুটেরা, মাফিয়াদেরকে ডেকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে নতুন পার্টিকে ফান্ড করেন, নাহলে আপনারা ফ্যাসিবাদের দোষর, মামলা দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে দেখেছেন? সবাই কিন্তু তলে তলে সমঝোতা করছে। তো এই জন্য আমরা বলছি যে বিচার এটা রাতারাতি সম্পন্ন হয়ে যাবে না। এইটা অন্তত সম্পন্ন হতে 5 থেকে 7 বছর লাগবে এই কেস সমাপ্ত হওয়ার জন্য, মিনিমাম। আরও বেশি সময় লাগতে পারে। আপনারা যারা আদালতে বিভিন্ন কেস দেখেন, শুনেন, পত্র নিউজটা তো বুঝেন। আর সংস্কারের প্রশ্নে ইতিমধ্যে এটা ঠিক যে বিএনপির বাইরেও আমরা 31টি রাজনৈতিক দল, গণতন্ত্র মঞ্চের মানবিক শীর্ষ নেতৃবৃন্দ আছেন, 12 দল, সমন্বয় জোট, ইসলামিক দল, অনেকগুলো দল মিলে আমরা এই নির্বাচনের আগেও একটা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। যদিও আমরা মনে করি এই অভ্যুত্থান সেটার মাত্রাকে অতিক্রম করে গেছে। এখন একটা ব্যাপক মাত্রার সংস্কারের যে চাহিদা তৈরি হয়েছে, সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটার সাথে থাকা দরকার। আমরা সব দলই কিন্তু আছি, সংস্কারের বিপক্ষে কেউ বলছে না। এমনকি আমরা এটাও বলছি যে সব দল ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। আপনারা আম্পায়ারের জায়গা থেকে, রেফারির জায়গা থেকে কিছু সিদ্ধান্ত আপনারা নেন, সেটাতে আমরা সমর্থন করব। এখন বাস্তবায়ন করুক, আমরা তো সেটাই চাই। সুতরাং সংস্কার এবং বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজেই কারো ব্যক্তি দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। আর কিছু দল নয়, যেটা আমরা গতকালকের মিটিংও বলেছি, মোটামুটি তাও তাদের টাইমলাইনও কাছাকাছি। যেমন জামাতের মতো দলও কিন্তু ওই মে জুনের কথা রেফারেন্স করে যেটা বলেছে নির্বাচন সম্ভব নয়, সেক্ষেত্রে ওই ফেব্রুয়ারিকেই কিন্তু বুঝায়। সেক্ষেত্রে বলা চলে এই তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনই আছে। আমাদের পরিষ্কার কথা, আজকের এই সমাবেশ থেকে আমরা, এই গতকালকে মিটিং হয়েছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেটা আমাদেরকে 6 মাসেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানান নাই, আমরা ঈদের আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের অন্তত একটা সুনির্দিষ্ট মাসের তারিখ আমরা জানতে চাই। ধন্যবাদ সবাইকে।